বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মৌসুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময় মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলো বলি, সমস্ত রাত্রি আলোগুলো এমনইভাবে নদীপক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। একসময় মাঝরাত্রি পার হইয়া যায়। শহরের গ্রামে, রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না। নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সদৃশ সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। অমর কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বর্ষায় পদ্মা নদীর মাঝিদের জীবন এভাবেই চিত্রায়িত করেছিলেন। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী, হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। পদ্মা নদীকে ঘিরে পরিবেশ, প্রকৃতি আর এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা এক বিশিষ্ট রূপ নিয়েছিল। সেই নদী আজ প্রায় মৃত। উত্তাল জলরাশির জায়গায় শুধু ধু ধু বালুচর। আজ আর জাহাজ ঘাটে দাঁড়াইলে নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতে দেখা যায় না। কোনো আলোয় নদীপক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয় না। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি উঠলেও জেলে নৌকার আলো আর দৃশ্যমান হয় না। নৌকার খোল ভরে জমতে থাকে না মৃত সাদা ইলিশ মাছ। ভারত ভাগের পরে পশ্চিমবঙ্গ হঠাৎ করেই তার আয়ের মূল উৎস পূর্ব বাংলার উর্বর ভূমি হারায়। বাংলার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল পূর্ব বাংলা। যোগাযোগের জন্য নদী ব্যবস্থা, কাঁচামালের জন্য উর্বর ভূমি, শিল্পের জন্য চা, পাট সবকিছুর ভাগই মূলত উর্বর পূর্ববঙ্গে। 1950 সালেও পশ্চিমবঙ্গের আয় ছিল ভারতের সর্বোচ্চ, কিন্তু 1966 সালেও মাথাপিছু আয় দাঁড়ায় ভারতের গড় আয়ের চেয়ে কম এবং জাতীয়ভাবে অষ্টম। 1967-68 সালে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে দারিদ্র্যের হার শতকরা 80% বেড়ে যায়। বাণিজ্য কেন্দ্র ও প্রধান সমুদ্র বন্দর নগরী হিসেবে কলকাতা নির্ভরশীল ছিল হুগলি নদীর ওপর। বড় বড় জাহাজ চলাচলের জন্য এই নদী দেশভাগের পর আর উপযোগী ছিল না। দশকের পর দশক ধরে নিম্নগামী স্রোত অথবা মোহনার ঊর্ধ্বমুখী জোয়ারবাহিত পালিতে হুগলি নদী অন্ধ, বন্ধ ও রুদ্ধ হয়ে যায়। নদী খননের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার তা দেয়নি। 60-এর দশকের শেষ দিকে হুগলি নদীতে এত বেশি পলি জমা হয় যে 26 ফুটের অধিক লম্বা জাহাজ আর বন্দরে প্রবেশ করতে পারত না। ব্রিটিশ আমলে যে বন্দর ভারতের প্রধান বন্দর ছিল, 1971 সাল নাগাদ সেই বন্দরের অবস্থান নেমে আসে 6ষ্ঠ স্থানে। অথচ কম বেশি 2 শতাব্দী ধরে ভারত মহাসাগরে সামুদ্রিক ব্যবসা বাণিজ্যে এই কলকাতা বন্দরই প্রভাব বিস্তার করেছিল। 1951 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেন। নিজের আসনে পরাজিত হওয়ার হাত থেকে কোনো রকমে টিকে থাকার পর তিনি 1953 সালে মধ্যবিত্ত শ্রেণীর জন্য নানা পরিকল্পনা হাতে নেন। এই নতুন পরিকল্পনার সাথে ছিল ফারাক্কায় গঙ্গা নদীর উপর ব্রিজ এবং ব্যারেজ নির্মাণ। এই ব্যারেজের উদ্দেশ্য ছিল হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। 1960 সালেও ফারাক্কায় গঙ্গা ব্যারেজ প্রকল্প কেন্দ্রীয় সরকার অনুমোদন করেনি, যদিও বছরের পর বছর ডক্টর বিধান রায় এই প্রকল্পের জন্য চিৎকার করেছেন উচ্চকণ্ঠে। ডক্টর বিধানচন্দ্র রায় এই প্রকল্পের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বলেছেন, এই পরিকল্পনা শুধু রাজ্যের অর্থনীতির জন্য অত্যাবশ্যকীয় নয়, বরং কলকাতা বন্দরকে নির্বিঘ্ন করার জন্য অত্যাবশ্যক। এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়া করা হবে। এই পরিকল্পনা কলকাতা শহরকে অতিরিক্ত লবণাক্ততা থেকে রক্ষা করবে। এর জবাবে নেহেরু কিছু সহানুভূতিশীল কথা বলে ডক্টর রায়কে জানান যে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জল সমস্যার বিষয়টি সমাধানের পরই কেবল ওই প্রকল্পটির সরকারি অনুমোদন দেওয়া হবে। 1961 সালের জানুয়ারি মাসে জাতীয় পানি উন্নয়ন পরিষদ গঙ্গা ব্যারেজের বিষয়টি তৃতীয় পঞ্চবার্ষিকীতে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়। ভারতেও ফারাক্কা বাঁধ নির্মাণের ক্ষেত্রে ভিন্ন মত ছিল। একদল ভারতীয় বিশেষজ্ঞ মনে করেন যে সব স্বাভাবিক কারণে ভাগীরথীর উৎস মজে গিয়েছে এবং গঙ্গার সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেই সব স্বাভাবিক কারণের কোনো প্রতিকারই ফারাক্কা ব্যারেজ করতে পারবে না। সুতরাং এই পন্থায়
ভাগীরথীর নাব্যতা পুনরুজ্জীবিত করে তা কিছুদিনের জন্য স্থায়ী করা যাবে না। অবশেষে ওই প্রকল্পের কাজ শুরু হয় 1964 সালে। এর অনেক আগে ডক্টর রায়ের চিতাভস্য ওই নদীর জলে মন্থর ধারায় ভেসে যায়। ডক্টর রায় ওই নদীর জলপ্রবাহের উন্নতি করতে চেয়েছিলেন। দেশভাগের 28 বছর পর 1975 সালে যখন ওই ব্যারেজের কাজ সমাপ্ত হয়, তখন নেহেরু ও ডক্টর রায় আর বেঁচে ছিলেন না। আর ব্যারেজটি এত দেরিতে নির্মিত হয় যে কলকাতা বন্দরের অবনতি আর ঠেকানো যায়নি। নদীতে পলি জমে যাওয়ায় ওই অপূরণীয় অবনতি ঘটে। বিপরীতে এই পারেও বিপর্যয় ঘটে এবং এর বৈরী প্রভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও অপূরণীয় ক্ষতি হয়ে যায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছোট বড় 54টি অভিন্ন নদী আছে। জীবন ও জীবিকার প্রয়োজনে এই নদীগুলো বাংলাদেশের জনগণের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। পানি ব্যবহারের ক্ষেত্রে উজানের দেশ হওয়ায় ভারত সুবিধাজনক অবস্থানে থাকে সবসময়। অভিন্ন নদীর পানির ওপর বাংলাদেশেরও ঐতিহাসিক এবং আইনগত অধিকার আছে। 29 অক্টোবর 1951 সালে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনায় তাদের উদ্বেগের কথা লিখিতভাবে ভারত সরকারকে জানায়। 8 মার্চ 1952-তে ভারত সরকার লিখিতভাবে উত্তর দেয়। তারা বলে, প্রকল্পটি এখন প্রাথমিক সমীক্ষামূলক পর্যায়ে আছে এবং আপনাদের উদ্বেগ অনুমান নির্ভর। অবশেষে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। যারা সে সময় প্রতিবাদ করেছিলেন তাদের সাথে আমাদের রাজনৈতিক বিচ্ছেদ হয়েছে এবং যারা উদ্বেগকে অনুমান নির্ভর বলে উত্তর দিয়েছিলেন তারাও স্বর্গবাসী হয়েছেন। কিন্তু পাকিস্তানি সেই উদ্বেগ অনুমান নির্ভর ছিল না। ভারতের তৎকালীন সেচমন্ত্রী ডক্টর KL রাও 1968 সালের মাঝামাঝি ফারাক্কা বিষয়ে পাকিস্তানের উদ্বেগের জবাবে বলেছিলেন, শেষ বিচারে গঙ্গা তো একটি ভারতীয় নদী। গঙ্গা যে একটি আন্তর্জাতিক নদী এবং এর পানিতে শুধু ভারতেরই হিস্সা নয়, যে ভূমিতে তা প্রবাহিত হয় তাদেরও হিস্সা আছে এবং এটাই আন্তর্জাতিক আইন। এটা রাজনীতিবিদ বিস্তৃত হয়েছিলেন। ফারাক্কা ব্যারেজ চালু না হলেও স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। সে কারণে 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, পূর্ববর্তী সরকারের অমার্জনীয় অবহেলার কারণে ফারাক্কা বাঁধ ভবিতব্য পরিণত হয়েছে, যা পূর্ব পাকিস্তানের অর্থনীতির জন্য ভয়াবহ এবং স্থায়ী ক্ষতির কারণ হয়েছে। এই সমস্যার একটি ন্যায়সঙ্গত সমাধানের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে পররাষ্ট্রনীতির সকল পন্থা ব্যবহার করা হবে। ভারতের লোকসভায় ফারাক্কা প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয় 1972 সালের 16 আগস্ট। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিরোধী দলীয় সংসদ সদস্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শিষ্য বাম নেতা সমর গুহ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যথাসময়ে ফারাক্কা বাঁধ নির্মাণে সরকারি ব্যর্থতা সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন। ভারতের সেচ ও বিদ্যুৎ উপমন্ত্রী BN কুড়িল লোকসভায় বলেন, গঙ্গা বাঁধের নির্মাণ কাজ 1971 সালের জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে এবং বাঁধের সংযোগ খালে নির্মাণ কাজ 1973 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। 1974 সালের শুরুর দিকে সংযোগ খালের মাধ্যমে ভাগীরথীতে পানি প্রবাহ চালু করা সম্ভব হবে। পানির পরিমাণ সম্পর্কে মন্ত্রী বলেন, সংযোগ খালে পানি সরবরাহের পরিবর্তে 5 বছর শুল্ক মৌসুম সহ সারা বছর 40,000 কিউসেক পানি প্রবাহিত হবে। তবে এর পরবর্তী 2 বছর পানির পরিমাণে তারতম্য ঘটবে। এভাবে 7 বছর পর মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে সামগ্রিক অবস্থার পর্যালোচনা করা হবে। বিবৃতি শেষ পর্যায়ে বাংলাদেশের প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করে বলেন, বাংলাদেশের বৈধ স্বার্থ রক্ষিত হবে এবং আমরা এমন কিছু করব না যাতে এই স্বার্থ লঙ্ঘিত হয়। বাংলাদেশের সীমান্ত থেকে 18 কিলোমিটার উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রাজমহল ও ভগবান গোলার মাঝামাঝি ফারাক্কা নামক স্থানে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মিত হয়। 1961 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়ে 1975 শেষ হয়। পুরো প্রকল্প শেষ হতে সে সময় $24 মিলিয়ন খরচ হয়। 1975 সালের 21 এপ্রিল এই ব্যারেজ দিয়ে অভিন্ন নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা শুরু হয়। যে পদ্মা নদী পূর্ব বাংলাকে সজলা সুফলা শস্য শ্যামলা করেছিল, তার মৃত্যু ঘণ্টা বেজে গেল সেদিনই। ফারাক্কা নির্মাণের ফলে পদ্মা নদীর পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। হার্ডিন্স ব্রিজের নিচে 1910 সালে পদ্মার প্রস্থ ছিল 1600 মিটার আর 1915 সালে গভীরতা ছিল 248 ফুট। বর্তমানে ব্রহ্মপুত্র পদ্মা আর নেই, পায়ে হেঁটেও পার হওয়া যায়। এর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশের ওপর। গঙ্গার প্রবাহ হ্রাসের কারণে নদীতে অধিক পরিমাণে পলি জমার ফলে এর জল পরিবহন ক্ষমতা কমে গেছে। খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। পদ্মার অববাহিকা কার্যত মরুভূমির রূপ নিয়েছে।
নদীর উপর নির্ভর মানুষের জীবন ও জীবিকাও ধ্বংস হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ আরও হ্রাস পাওয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে। পদ্মার পানি দিয়ে এই প্রজেক্টের কৃষিকাজ পরিচালিত হতো। ওই প্রকল্পের আওতায় 1,21,410 হেক্টর জমি সেচ নির্ভরশীল। প্রজেক্ট এলাকায় গভীর নলকূপ বসিয়ে কোনো রকমে কৃষি কার্যক্রম চালু আছে। তাতে করে ভূগর্ভের পানির স্তর অনেক গভীরে চলে যাচ্ছে, ফলে দিন দিন গভীর নলকূপে পানি উত্তোলনের হার কমে যাচ্ছে। এই অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেছে। উপকূলীয় লবণাক্ততা বেড়ে যাওয়ায় সমস্ত মিঠা পানির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে পদ্মা নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, আজ আর সেই প্রাচুর্য নেই। বাংলাদেশের পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্যের সাথে জড়িয়ে আছে নদী। নদীর সাথে বাংলাদেশের নিবিড় সম্পর্ক। সেই নদী হারিয়ে যাচ্ছে। বিস্তীর্ণ জনপদে এখন পানির জন্য হাহাকার। বাংলাদেশের মানচিত্র থেকে বহু নদী হারিয়ে যাওয়ার মূল কারণ হল ফারাক্কা সহ গঙ্গা ও পদ্মার উজানে প্রায় 100টি নদীতে বাঁধ দিয়ে ভারত কর্তৃক পানি প্রত্যাহার করার পরিবেশ বিধ্বংসী প্রকল্প। ফারাক্কার কারণে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদে বিপর্যয়ের ইতিহাস রচিত হয়েছে। পদ্মায় বর্তমানে শুকনো মৌসুমে পানি প্রবাহ প্রায় শূন্যের কোঠায়। এরূপ বিরূপ প্রভাবে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের 4 কোটিরও বেশি মানুষের জীবন এবং জীবিকা। একে একে শুকিয়ে যাচ্ছে পদ্মার সবগুলো শাখা নদী। গঙ্গার প্রবাহ সংকটে বহু শাখা ও উপনদীর নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই অঞ্চলে এখন 320 কিলোমিটার নৌপথ শুষ্ক মৌসুমে বন্ধ রাখতে হয়। ফারাক্কা বাঁধে ভারত একতরফা পানি প্রত্যাহার করায় গঙ্গা অববাহিকার অনেকগুলো নদী মরে গেছে, অনেকগুলো মৃতপ্রায়। দেশের পশ্চিম এবং উত্তরের এমন মৃত বা মৃতপ্রায় নদীগুলো হচ্ছে মহানন্দা, পাগলা, বারনাই, গোমানি, বড়াল ও ইছামতি এবং আরও অনেক। দক্ষিণে অনেক নদী হারিয়ে গেছে কিংবা মৃতপ্রায় হয়ে আছে। এই নদীগুলো হচ্ছে মাথাভাঙা, গড়াই, ভৈরব, বেতনা, কোবাদা, কোদালিয়া, মধুমতি, নবগঙ্গা, চিত্রা, কচুয়া, কুমার, আড়িয়ালখা, বলেশ্বর, কচা, পালং, তরাকি, রূপসা, বিষখালী, ভদ্রা, শিবসা, চন্দনা, বেগবতী, লোহালিয়া, তেঁতুলিয়া, ভোলা, খোলপেটুয়া, ইছামতি, কালিন্দী, ধানসিঁড়ি, পশুর, শাহবাজপুর ও রায়মঙ্গল। এছাড়া শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রধানতম জলপ্রবাহ প্রমত্ত প্রবাহিনী যমুনা। শুকনো মৌসুমে তাতে শত শত চর জেগে ওঠে। নৌ চলাচলের পথ হয়ে পড়ে সীমিত কিংবা বন্ধ। অবাক বিষয় এই যে 1972-এ যে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়, সেটার বিবেচ্য বিষয় গঙ্গার পানি বন্টন ইস্যুটা ছিল না। দুটো অসম শক্তি যখন মোকাবেলা করে তখন সিদ্ধান্ত শক্তিমানের পক্ষেই যায়। ফারাক্কা ইস্যুতে প্রথম থেকে শক্তিশালী তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করতে পারলে আমরা একটি সুবিধাজনক অবস্থানে থাকতাম। ফারাক্কা বাঁধের এই প্রকল্পের বিপর্যয়ের দিকটি হৃদয় দিয়ে অনুধাবন করেছিলেন এদেশের গণমানুষের নেতা, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি এই বাঁধের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনের লক্ষ্যে বিশাল লং মার্চের আয়োজন করেছিলেন 16 মে 1976 সালে, যা আজও ফারাক্কা লং মার্চ নামে পরিচিত। অবাক বিষয় এই যে ফারাক্কা সংক্রান্ত আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ বাংলাদেশ প্রথম জাতিসংঘে দাখিল করে 75-এর 15 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 1976-এর জানুয়ারিতে। ততদিনে এর অনেক ক্ষতি চূড়ান্ত রূপ নেওয়ার পথে এগিয়ে গেছে।